হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে আপনাদেরকে ৪টি সুসংবাদ শেয়ার করতে যাচ্ছি। তো আমরা শুরু থেকেই কিন্তু বলতেছি যে ঈদের পর ছাড়া কিন্তু সার্কুলার প্রকাশিত হওয়া সম্ভব না, যা ইতিমধ্যে প্রমাণিত। ইতিমধ্যে ঈদ চলে গিয়েছে, এখনও কিন্তু সার্কুলার আসেনি। তো কবে নাগাদ আসতে পারে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে দিব। তো বন্ধুরা, সুসংবাদগুলোর মধ্যে প্রথম সুসংবাদ হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার, এবং বয়সসীমা বাড়ানো হতে পারে ১ বছর। এটা কিন্তু 100% শিওর না, তবে বাড়ানো হতে পারে এরকমের আশ্বাস পাওয়া গিয়েছে। এবং এইচএসসি ও আলিম পাশে আবেদন করা যেতে পারে, এটাও একেবারে শিওর না, তবুও বলা যেতে পারে যে এই সার্কুলারটি পূর্বে যেহেতু আলিম অথবা এইচএসসি পাশে আবেদন করা যেত, যেগুলো হচ্ছে আপনার ইবতেদায়ী মাদ্রাসায় আবেদন করা যেত, তো এবারও ওই ইবতেদায়ী মাদ্রাসায় আলিম বা এইচএসসি পাশে আবেদন করা যাবে। তো আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে কিন্তু জেলাভিত্তিক টিকানো হবে। আপনি ধরেন, যদি আপনি সাতক্ষীরা জেলায় বসবাস করেন বা আপনার সাতক্ষীরা জেলায় যদি কোনো আপনার সাবজেক্টের যদি শূন্য আসন না থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে অন্য জেলায়ও যেতে পারবেন। তো এই সিস্টেমটা কিন্তু থাকছে। তো এই সুসংবাদগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটি নিয়ে হাজির হয়েছিলাম। তো যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন অথবা কমেন্টে জানিয়েছিলেন যে যারা নতুন আছেন তারা কিভাবে শুরু করবেন, নিবন্ধনের জন্য প্রিপারেশন নেবেন, বা যাদের বয়সসীমা চলে গিয়েছে, এর পূর্বেও কিন্তু আমি একটি ব্যাকডেটের বিষয়ে ভিডিও আপলোড করেছিলাম, সেখানেও আপনাদের অনেক সাড়া পেয়েছিলাম। যে আমি এমনটা বলেছিলাম যে ধরেন 2 বছরের নিবন্ধন সার্কুলারটি হয়নি, সুতরাং তারা যারা বয়স চলে গিয়েছে এর মধ্যে, তাদের তো কোনো নিজের কোনো দোষ নেই এখানে। তো এখানে সরকার কি করতে পারে? তো এই জন্যই কিন্তু 1 বছর হয়তোবা বাড়ানো হতে পারে, এটা কিন্তু শিওর না। তবুও আমার মতে আপনাদেরকে তখনও আমি বলেছিলাম, যদি আপনারা যাদের বয়সসীমা ইতিমধ্যে চলে গেছে, তারা যদি হয়তোবা স্মারকলিপি বা অন্য কোনোভাবে বা মানববন্ধনের মাধ্যমে বা সংবাদ শিরোনামে আপনার যদি কোনোভাবে নিউজ করানো যেতে পারতো, তাহলে কিন্তু হয়তোবা তাদের নজরে এটা তাদের নজরে থাকে, কিন্তু তাদের নজরে থাকলেও হয়তোবা এটা আরও একটু প্রাধান্য পেত। তো এটা আপনাদের ব্যাপার, সম্পূর্ণ আপনারা যা পারেন করেন বা যতদূর পারেন আগাতে পারেন, এটা আমার সাজেশন। তো এজন্য আপনারা যারা নতুন আছেন তাদের প্রতি এখন সাজেশন হচ্ছে, তারা আমার কাছে বলছিলেন যে কিভাবে কি পড়াশোনা শুরু করতে চান। তো আমার মতে যেহেতু নিবন্ধন ছিল আগে আপনার অন্যরকম বলতে আগে লিখিত পরীক্ষা ছিল, এমসিকিউ ছিল, এরপরে ছিল আবার ভাইভা। তো 3 ধাপে পরীক্ষাটি অনুষ্ঠিত হতো। এবার যেহেতু নতুন নিয়মে, তো নতুন নিয়মে আপনাদেরকে ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা আপনাদের মতামত। তো এখন আমি বলবো, যেহেতু এই সিস্টেমে চালু করা হয়েছে, আপনার হচ্ছে 200 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে বিসিএস এর মতো, এবং হচ্ছে আপনার ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর সেখানে কিন্তু দেখেন, নিবন্ধনে কিন্তু বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ধরেন যদি 1 লক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়ে থাকে বা 1 লক্ষ প্লাস, তাহলে কিন্তু আপনার, আমি যদি 1 লক্ষও ধরি, তাহলে কিন্তু আপনার 2 লক্ষ কমপক্ষে শিক্ষক টিকাবে। এবং হচ্ছে 1 লক্ষের থেকে 2 লক্ষ যদি টিকায়, একজন চাকরি পাবেন ভাইভা বোর্ডে, একজন চাকরি পাবে না। তো বিশাল সংখ্যক শিক্ষক কিন্তু এই 19তম শিক্ষক নিবন্ধনে নিয়োগ সার্কুলার আসতে যাচ্ছে। তো আপনারা অবশ্যই প্রস্তুতি নিতে থাকেন। তো যেহেতু 200 মার্কসের পরীক্ষা হবে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু আপনার জেনারেলে হচ্ছে 100 মার্ক, এবং হচ্ছে আপনার সাবজেক্টিভে হচ্ছে 100 মার্ক। তো 40-এ 40-এ আলাদা আলাদা আপনাকে পাস করতে হবে, সুতরাং সেইভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে। অনেকে আছেন যারা হচ্ছে গণিতে এবং হচ্ছে আপনার ইংরেজিতে দুর্বল। তো আমি মনে করি এই দুর্বলতা অবশ্যই আপনাকে কাটাতে হবে। কাটাতে না পারলে কিন্তু আপনি, সবাই দেখবেন সাধারণ জ্ঞান, বাংলা এগুলো ভালো পারবে, কিন্তু হচ্ছে গণিত এবং ইংরেজি কিন্তু অতটা পারে না। এজন্য কিন্তু আপনাদের অবশ্যই এই দিকে নজর রাখতে হবে। এই দিকটায় যদি আপনারা এগিয়ে থাকেন, তাহলে অন্যকে পিছে পালানো সম্ভব। তো এটা হচ্ছে যারা নতুন তাদের প্রতি আমার সাজেশন। আবার সবাই মনে করেন না যে আমি জ্ঞান দিতেছি, বিষয়টা এমন না। অনেকেই কমেন্টে জানায়, এজন্য কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে উত্তরগুলো দিয়ে থাকি, কারণ হচ্ছে কমেন্টে এত বড় উত্তর দেওয়া কখনো সম্ভব না।
তো আপনার দুর্বল যে বিষয়গুলো এই টপিকগুলোর উপর আপনাকে অবশ্যই প্রথম ফোকাস দিতে হবে। এরপরে হচ্ছে অনেকে মনে করেন সাবজেক্টিভ, যেহেতু আমি 4 বছর ধরে পড়েছি সুতরাং সাবজেক্টিভ আমার জন্য সহজ হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু একেবারেই মোটেও এমন যদি করেন তাহলে কিন্তু অনেকেই ধরা খেয়ে যাবেন। কারণ হচ্ছে আপনি সাবজেক্টিভ অনার্সে যেহেতু পড়ছেন, অনার্সে কখনো এমসিকিউ ওইরকম ছিল না বা সৃজনশীলও ছিল না। এজন্য কিন্তু আপনাকে এমসিকিউর জন্য পড়তে হবে আপনার বিষয়ভিত্তিক। যদি আপনার বাজারে বই পাওয়া যায় অবশ্যই প্র্যাকটিসে রাখতে হবে, নতবা আপনার এই বইগুলো আবার রিভিশনে রাখতে হবে। কারণ হচ্ছে যেহেতু এবার নতুন পরীক্ষা হবে, আপনারা কিন্তু আপনাদের মানবন্টনও ওই রকমের বা কীভাবে কী আসতে পারে ওইভাবেও কিন্তু আপনাদের ধারণা নেই। সুতরাং একেবারে ডিপলি জ্ঞান না থাকলে আপনি কিন্তু তখন এমসিকিউ দেখাতে পারবেন না। বিষয়টা কি, কেন আমি বলছি 200 মার্কের এমসিকিউ হওয়াতে কঠিন হয়েছে আগের তুলনায়? কারণ হচ্ছে আগে আপনি যখন লিখিত পরীক্ষা দিতে পারতেন বা এমসিকিউতে টেকার পর 40 পেলেই পাস করলেই আপনি লিখিত পরীক্ষায় ডাক পেতেন। তখন আপনার লিখিত পরীক্ষায় গিয়ে আপনি যা কিছু আপনাকে যদি লিখতে বলা হতো আপনি চাইলেই লিখতে পারতেন। কিন্তু এখন কিন্তু আর ডিপলি জ্ঞান না থাকলে এই বিষয়টা সম্ভব না একেবারে। সুতরাং আপনার 4টে অপশন থাকবে, 4টে অপশন আপনাকে জেনেই তারপর দেখাতে হবে। এজন্য বলছি আগের তুলনায় এবার কিন্তু কঠিন হবে। তো সুতরাং আপনাদের সিলেবাস অনুযায়ী আপনারা আগাতে থাকেন, তাহলে আশা করা যায় ভালো কিছু সামনে হবে ইনশাল্লাহ। আর আল্লাহ তাআলা আপনার কপালে যা লিখেছে পাবেন। আজ হোক কাল হোক ধৈর্য ধারণ করে পড়াশোনায় মনোযোগ দিন। যাদের বয়সসীমা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে, তারা অবশ্যই নিবন্ধনের দিকে ফোকাস করেন। কারণ নিবন্ধন ছাড়া কিন্তু আপনাদের আর অন্য কোনো রাস্তা নেই। সুতরাং বলা যেতে পারে যে যেহেতু অনেক দিন পরে এই নিবন্ধন সার্কুলারটি আসতেছে, অবশ্যই আপনারা যদি গুরুত্ব সহকারে পড়েন, দেখেন যাদের বয়সসীমা শেষ হয়ে গেছে তারা অবশ্যই কিছু না কিছু অবশ্যই আগে থেকে পড়াশোনা আছে। নতুনদের থেকে অনেকটাই তারা এগিয়ে। তো আপনারা মন খারাপ না করে বা আপনারা হতাশাগ্রস্ত না হয় অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগ দিন। ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায় সামনের দিনগুলোতে। তাহলে আপনি যদি হতাশাগ্রস্ত হন তাহলে কিন্তু আপনি পড়াশোনায় মনোযোগী হতে পারবেন না। এজন্য বলছি হতাশাগ্রস্ত হইয়েন না, আপনারা মনোযোগী দেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এর ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সকলে।